চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর নাগাদ দেবেন বক্তব্য। আজই বেইজিং যাওয়ার কথা রয়েছে তার। নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী শিশুসহ 9 জনকে পুশিনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করেছে বিজিবি, টহল জোরদার। কাল স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। ইনজুরি কাটিয়ে ম্যাচে ফিরছেন নেইমার। রোনালদোর রেকর্ড গড়ার ম্যাচে উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল। শিরোনামগুলো দেখছিলেন আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। চীন সফরের তৃতীয় দিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় দুপুরে বক্তব্য রাখতে পারেন তিনি। চীনের দানিয়ালে 17তম বার্ষিকী সামার দাভোস ফোরামের কর্মসূচি শেষ করে বুলেট ট্রেনে বেইজিং যাবেন বাংলাদেশের সরকার প্রধান। অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। আগামী 3 দিন চীনের বিভিন্ন পর্যায়ে মন্ত্রী ও বহুজাতিক কোম্পানির প্রধানদের সাথে সাক্ষাৎ করার পরিকল্পনা আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথেও আলাদা করে বৈঠক করবেন তিনি। বিভিন্ন খাতের অন্তত 17টি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে। আলোচনায় গুরুত্ব পাবে তিস্তা ও পদ্মা ব্যারেজ নির্মাণে চীনের অর্থায়ন ও সহযোগিতা। এছাড়াও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ নিয়েও আলোচনা হতে পারে। তবে এই সফরে 40 মিলিয়ন মার্কিন ডলার দিয়ে চীন থেকে 24টি যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া শেষ হতে পারে। নওগাঁর সাপাহার সীমান্তে নারী, পুরুষ ও শিশু সহ 9 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোর 4টার দিকে উপজেলার আদাতলা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। তবে বিজিবির তৎপরতায় দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। সকাল থেকে দুই দেশের সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভারতের 29 বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা 3 জন পুরুষ, 3 জন নারী ও 3 শিশুকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। চাঁদার দাবিতে অস্ত্রবাজির ঘটনা বাড়ছে চট্টগ্রামে। বেপরোয়া সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করতেও দ্বিধা করছে না। টানা বেশ কয়েকটি ঘটনার পর বেড়েছে আতঙ্ক, উৎকণ্ঠা। অস্ত্রধারীদের বেশিরভাগই অধরা। পরিস্থিতি অবনতির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতাকে দুষছেন অপরাধ বিশ্লেষকরা। চাঁদার দাবিতে গত 20 জুন চট্টগ্রামে কালুরঘাট ভারী শিল্প এলাকায় ইউনেস্কো নামে এক পোশাক কারখানার সামনে অস্ত্র হাতে দেখা যায় বেশ কয়েকজনকে। প্রকাশ্যে গুলিও করে তারা। এরপর থেকে শিল্পাঞ্চলটিতে বিরাজ করছে চাপা আতঙ্ক ও উৎকণ্ঠা। প্রতিষ্ঠানটির কেউ এ নিয়ে মন্তব্য করতে নারাজ। ভয়ে মুখ খুলছেন না অন্যরাও। একদিন পর গত 21 জুন বাকলিয়ায় শাকিল নামে একজনের কাছে 50,000 টাকা চাঁদা না পেয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। স্থানীয়রা ধাওয়া দিলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে রামদা, রড ও ছুরি উদ্ধার করে পুলিশ। এর আগে চলতি বছরের 28 ফেব্রুয়ারি চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসা লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। কোটি টাকা চাঁদা না পেয়ে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের সহযোগীরা এ ঘটনা ঘটায় বলে অভিযোগ আক্রান্তদের। চাঁদার দাবিতে একের পর এক প্রকাশ্য অস্ত্রবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে কঠোরভাবে শাস্তি হয়, আইনসঙ্গতভাবে এবং সাধারণ মানুষের স্বস্তি থাকে। গ্রেপ্তার করবে, আদালত জামিন দিবে, ওরা জামিনে বেরিয়ে আসবে, আবার অপরাধ করবে। এভাবে সাধারণ মানুষ এগুলো চায় না। সাধারণ মানুষ শান্তি চায়। আমরা যদি এই নিরাপত্তা না পাই, তার আমরা বাংলাদেশে থাকি লাভ করি। আশা করব ল অ্যান্ড অর্ডার উন্নতি হবে এবং এটা কমনে কিন্তু ডে বাই ডে ডিক্রিজিং হচ্ছে। এটা উন্নতির কোনো লক্ষণ দেখতেছি না আমরা। পরিস্থিতি অবনতির জন্য প্রশাসনের ব্যর্থতাকে দুষছেন অপরাধ বিশ্লেষকরা। তারা এত বেপরোয়া কেন? অস্ত্র যেভাবে তারা ওপেন ফায়ার করতেছে, প্রদর্শন করতেছে, নিরাপত্তার জন্য প্রশাসন যে হার্ড লাইনে যাওয়া দরকার সেটা আমরা দেখছি না। আমরা মনে করি এটা রাষ্ট্রের একটা বড় ধরনের দুর্বলতা। প্রতিটি ঘটনা তদন্তের পাশাপাশি জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম সক্রিয় বলে দাবি সিএমপি কমিশনারের।
চাঁদাবাজ বা সন্ত্রাসী যেই হোক না তার কোনো দল নাই, কিন্তু সে হলো সমাজের জন্য ক্ষতিকর এলিমেন্ট। পুলিশের পোশাকই সাদা পোশাকই ডিবি এবং আমাদের কাউন্টার টেরোরিজম সবই আমাদের এনগেজ করা আছে। আমরা এদেরকে খুঁজে বেড়াচ্ছি, যখনই পাবো আমরা তাদেরকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, এ ব্যাপারে কোনো ছাড় নাই। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে কাল স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। দীর্ঘ অপেক্ষা শেষে এই ম্যাচ দিয়ে সেলেসাওর জার্সিতে ফিরবেন নেইমার। তবে ইনজুরিতে ছিটকে গেছেন রাফিনিয়া। স্কটিশদের হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে পা রাখতে চায় আনচেলত্তির শিষ্যরা। বিপরীতে ব্রাজিলকে রুখিয়ে দিয়ে রাউন্ড অফ 32-র স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় স্কটল্যান্ড। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজনেবিন তারেক। হাইতির বিপক্ষে উড়ন্ত জয়ে হারানো আত্মবিশ্বাস সঙ্গী ব্রাজিলের। স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে গ্রুপ সেরা হওয়ার মিশন এখন সেলেসাওদের সামনে। দীর্ঘ ইনজুরি কাটিয়ে খেলবেন নেইমার। দলের সঙ্গে পুরো দমে অনুশীলন সম্পন্ন করেছেন দেশটির সর্বোচ্চ গোলদাতা। নেইমারের ফেরা স্বস্তি দিলেও রাফিনিয়ার ইনজুরি নতুন করে চিন্তায় ফেলেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। স্কটিশদের বিপক্ষে রাফিনিয়া না খেলায় শক্তি কমবে আক্রমণ ভাগে। শুরুর একাদশে নেইমারের না থাকা নিশ্চিত, তাই দারুণ ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়রই আস্থা। তার সঙ্গী হতে যাচ্ছেন হাইতির বিপক্ষে জোড়া গোল করা ম্যাথিস কুনিয়া, উইংয়ে লুকাস পাকেটার সঙ্গে রয়ান। মাঝমাঠে ভরসা 2 অভিজ্ঞ ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেস। ডিফেন্সে সেন্টার ব্যাক মার্কিনিওস ও গ্যাব্রিয়েল, লেফট ব্যাক ডগলাস সান্তোস ও রাইটে দানিলো। স্কটল্যান্ড বধে 4-2-3-1 ফরমেশন হতে পারে আনচেলত্তির প্রথম পছন্দ। একটি করে জয় ও ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল। স্কটিশদের বড় ব্যবধানে হারালেই মিলবে গ্রুপ সেরার টিকিট। আমার মনে হয় হাইতির বিপক্ষে প্রথমার্ধে আমরা যা করেছিলাম সেটিই পুনরাবৃত্তি করার চেষ্টা করতে হবে। বল পায়ে তীব্রতা বজায় রাখা, নির্ভুল থাকা এবং ভুল ও পজিশন হারানো এড়িয়ে চলতে হবে। দল অনুশীলনে উন্নতি করেছে এবং আমি ভালো ফলাফলের জন্য আত্মবিশ্বাসী। নেইমারও খেলার জন্য প্রস্তুত। সে এই সপ্তাহে ভালো অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। বিপরীতে হাইতির বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা স্কটল্যান্ড দ্বিতীয় ম্যাচে হেরেছে মরক্কোর কাছে। নকআউট পর্বের টিকিট পেতে এই ম্যাচে জয় দরকার ইউরোপ প্রতিনিধিদের। ড্র হলেও থাকবে সম্ভাবনা। ব্রাজিলের শক্তিশালী আক্রমণ ভাগ রুখে দিয়ে কাউন্টার অ্যাটাকে গোল আদায়ে চোখ থাকবে দলটির। মাঝমাঠে স্কট ম্যাকটমিনে এবং জন ম্যাকগিন স্কটল্যান্ডের মূল ভরসা। আমার মনে হয় জাতীয় দল হিসেবে ব্রাজিলের প্রধান বৈশিষ্ট্য হলো তারা আক্রমণাত্মক খেলতে পছন্দ করে। নেইমারও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। তবে আমরা প্রস্তুত, সবাই আসলে জয়ের জন্যই মাঠে নামে। আমরাও সেই লক্ষ্য নিয়েই নামবো। 1998 বিশ্বকাপে স্কটল্যান্ডকে 2-1 গোলে হারিয়েছিল ব্রাজিল। এরপর 2011 সালে ঘরের মাঠে স্কটিশদের বিপক্ষে 2-0 গোলে জয় ছিল সেলেসাওদের। নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচটি ব্রাজিল খেলবে মায়ামিতে, যেটি লিওনেল মেসির হোম শহর এখন। আর এই শহরের তাপমাত্রা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলকে দেবে দ্বাদশ প্লেয়ারের সুবিধা। তীব্র গরম অস্বস্তিতে ফেলতে পারে স্কটিশদের, যেখানে বাড়তি সুবিধা পাবে সেলেসাওরা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। শ্রম আইন লঙ্ঘনের একটি মামলায় নাভানা গ্রুপের মালিক পক্ষের 4 জনকে আগামী 26 জুলাই পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। এর আগে রাতভর নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলাম শুভ্রর বনানীর বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। একাধিকবার ভবনটিতে প্রবেশের চেষ্টা করলেও পুলিশ ভেতরে ঢুকতে পারেনি। অভিযোগ রয়েছে ভবনের নিরাপত্তা কর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো ধরনের সহযোগিতা করেননি। এছাড়াও সেখানে অবস্থানরত শুভ্রর গাড়ি চালক ও দেহরক্ষী অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক ও উচ্ছৃঙ্খল আচরণ করেন বলেও অভিযোগ উঠেছে। সকালে সাজিদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়ে যায় পুলিশ। সেখান থেকে নেওয়া হয় শ্রম আদালতে। এই মামলায় মোট আসামি 7 জন, এদের মধ্যে 3 জন আদালতে আত্মসমর্পণ করেছেন। রাজধানীর আজিমপুরে ঢাকা, ময়মনসিংহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড সচিবদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে কথা বলছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সরাসরি যাব সেখানে। একটি ছেলেকে ফেল করিয়ে দেওয়া হয়েছিল, যে ছেলেটি জিপিএ A+ পাবে, ক্লাসের ফার্স্ট বয়, ক্লাস 8-এ বৃত্তি পেয়েছে, সেই ছেলেটি ফেল করেছিল। আমি যখন বোর্ডকে নির্দেশ দিলাম, তার টেবুলেশন শিটের খাতা 3 বার তারা পরীক্ষা করে বলেছে ফেল। বাট আমি জানি
ছেলেটি ফেল করতে পারে না, তাহলে কি হয়েছিল? খাতা পাল্টিয়ে দেওয়া হয়েছিল, তাই না? কিভাবে আর কি আপনি কি অনুমান করতে পারছেন না? করা যায় কিনা? যায় কিনা? আপনারা আমার সাথে রেসিপ্রোকাল না, শিক্ষকরা কি যায় না? যায়। এগুলো বলবেন তো, না বললে আমি কিভাবে করব? আপনার আমার যে এক্সপেরিয়েন্স, আমি আপনি আমরা আমি আপনারা আমরা মিলে এর প্রতিকার আমাদের করতেই হবে। কারণ আমরা স্বইচ্ছায় এই মহান পেশায় এসেছি। শিক্ষকরা কি শিক্ষকতা না করলে কি ভাত খেতেন না, ব্যবসা করতেন না, চাকরি করতেন না? ডু ইউ থিঙ্ক আমরা কি করতে পারতাম না? নিশ্চয়ই পারতাম। বাট আমরা এই শিক্ষকতা পেশাকে আমরা পছন্দ করেছি, তাই করছি। কিন্তু আইনত খাতা চেক করার বা পুনর্বিন্যাস করার বা রি-এক্সামিন করার কোনো প্রভিশন তখন ছিল না আইনত। বোর্ডের চেয়ারম্যান রিফিউজ করলেন বিকজ I was the chief executive of the ministry. রাজধানীর আজিমপুরে ঢাকা ময়মনসিংহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড সচিবদের সঙ্গে মতবিনিময় করছিলেন শিক্ষামন্ত্রী আনোয়ার এহসানুল হক মিলন। আমরা সরাসরি তার বক্তব্য শুনছিলাম। রাজধানীর শ্যামলীর বেবি কেয়ার হাসপাতালে 4 মাস বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, অক্সিজেন সিলিন্ডারে লিকেজের কারণে মৃত্যু হয়েছে শিশু ফারিসের। এই ঘটনায় হাসপাতাল জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বজনদের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেন সিলিন্ডারে লিকেজ হলেও দ্রুত ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এতে শিশুটির মৃত্যু হয়েছে। তবে কর্তব্যরত চিকিৎসকের দাবি, অক্সিজেন লিকেজের সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক নেই। শিশুটি আগে থেকেই গুরুতর অসুস্থ ছিল। ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে হাসপাতালের অন্যান্য রোগীদেরকে দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে শিশু নির্যাতনকারী আখ্যা দিয়ে চিৎকার করলেন এক বিক্ষোভকারী। পেনিসিলভেনিয়ার আয়োজিত মার্কিন প্রেসিডেন্টের এক সমাবেশে এই ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার ট্রাম্প সমাবেশ মঞ্চে থাকা অবস্থায় পেডোফাইল বলে চিৎকার করে ওঠেন ওই বিক্ষোভকারী। ট্রাম্পের দিকে আঙুল উঁচিয়ে ছাড়েন বেশ কিছু আপত্তিকর মন্তব্য। আগামী নভেম্বরে মিড টার্ম ইলেকশনকে কেন্দ্র করে প্রচারণার উদ্দেশ্যে রাজ্যটি সফরে গিয়েছিলেন ট্রাম্প। সে সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় এই বিক্ষোভকারীকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করেন নিরাপত্তা কর্মীরা। সে সময় ট্রাম্পকে উদ্দেশ্য করে চেঁচিয়ে কটূক্তি করছিলেন তিনি। ফ্রান্সে গেল এক সপ্তাহে পানিতে ডুবে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। তীব্র তাপদাহ থেকে স্বস্তি পেতে বিভিন্ন জলাশয়ে নেমেছিলেন তারা। ফ্রান্সের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, গরমের কারণে বিভিন্ন লেক ও নদীতে নামছেন স্থানীয় বাসিন্দারা। কোনো সতর্কতা ছাড়াই পানিতে নামার কারণে দুর্ঘটনা বাড়ছে। পানিতে ডুবে মৃত্যু ঠেকাতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। এসব নজরদারিবিহীন এলাকায় না নামার পরামর্শ দেন তিনি। আবহাওয়া অফিসের তথ্য মতে ফ্রান্সে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা জুন মাসে রেকর্ড করা হয়েছে। চলমান এই দাবদাহে ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্স, স্পেন ও ইতালি। দেশগুলিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণেই ইউরোপ জুড়ে গ্রীষ্মের শুরুতেই তাপদাহের প্রকোপ বলে জানান বিশ্লেষকরা। ইরান যুদ্ধে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার আগে আকাশে রহস্যময় ড্রোন বহর দেখেছিলেন পাইলট। তদন্ত কর্মকর্তার কাছে দেয়া বয়ানে উঠে এসেছে এসব তথ্য। সংশ্লিষ্ট সূত্রের বয়ানে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, পাইলটের দাবি, অনেকটা জেলিফিশের আকৃতিতে চলছিল অসংখ্য ড্রোন। বলা হচ্ছে, ঘটনা সত্য হলে ইরান অভাবনীয় ড্রোন সক্ষমতা অর্জন করেছে। যুদ্ধ চলাকালীন গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত করে বেশ আলোড়ন তুলেছিল ইরান। কিভাবে F-15E ফাইটার জেট ধ্বংস করেছিল দেশটি, সে রহস্য এখনও উদ্ঘাটন করা যায়নি। মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর এক চাঞ্চল্যকর প্রতিবেদনের পর 2.5 মাস আগের সেই ঘটনা আবার আলোচনায়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভূপাতিত হওয়ার আগে যুদ্ধবিমানের এক পাইলট ইরানের আকাশে রহস্যময় ড্রোন বহর দেখেন। বিষয়টি সম্পর্কে অবগত 4টি সূত্রের বরাতে CNN জানিয়েছে, তদন্ত কর্মকর্তাদের কাছে দেয়া তার বয়ানে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য।
পাইলটের বর্ণনা অনুসারে অনেকটা জেলিফিশের মতো আকৃতি ধারণ করে একসাথে বেশ কয়েকটি ড্রোন ইরানের আকাশে উঠতে দেখেছেন তিনি, যার মধ্যে বড় ড্রোনগুলোর নিচে ছোট ড্রোনগুলো পায়ের মতো আকৃতিতে ছিল। সেই পাইলটের বিবরণ অনুসারে আকৃতিকে ভিন গ্রহের প্রাণীর মতো আখ্যা দেওয়া হয়েছে। তার এই বক্তব্য মার্কিন গোয়েন্দাদের মধ্যেই চাঞ্চল্য তৈরি করেছে। ইরানের এমন শক্তিশালী ড্রোন সক্ষমতা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। বলা হচ্ছে, সত্যি পাইলট এমন কিছু দেখে থাকলে তা হবে তেহরানের ড্রোন সক্ষমতার অভাবনীয় অগ্রগতি। যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নেপথ্যে ড্রোন বহরের সম্ভাব্য ভূমিকা এখনও খতিয়ে দেখা হচ্ছে। অবশ্য এর পক্ষে সুস্পষ্ট কোনো প্রমাণ মেলেনি। আবার দুর্ঘটনার আগে পাইলট বিভ্রান্তিকর কিছু দেখে থাকতে পারেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।